হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে একটি শহর থেকে কিভাবে সকল মানুষ হাওয়ার সাথে মিলিয়ে যায়। যারা গত পর্বটি দেখোনি তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে গত পর্বটি দেখে আসতে পারো, অথবা কমেন্টে থাকা লিঙ্কে গিয়েও তোমরা আগের পর্বটি দেখে আসতে পারো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্বটি। পল যখন 1590 সালের সেই ঘটনাটি শোনায়, সে সময় এমন একটি ঘটনা ঘটেছিল যখন শহরের সকল মানুষ গায়েব হয়ে গিয়েছিল। এসব শুনে রোজমেরি বলে, আসলে এসব আল্লাহর শাস্তি, মানুষ প্রচুর পরিমাণে পাপ করছে তাই এমনটা হচ্ছে। তবে লুক এ কথাটা শুনে একদম ক্ষেপে যায়। সে বলে, যদি তাই হয় তাহলে তোমার ওই 9 মাসের বাচ্চার কি পাপ করেছিল? এটা আসলে কোনো শাস্তি নয়, এটা হচ্ছে অন্য কোনো এক বিপদ। এভাবে তাদের তর্ক বিতর্কের মাঝেই বারের লাইট আবারও মিটমিট করতে শুরু করে। পল জানায় জেনারেটরের তেল আবারও শেষ হয়ে এসেছে, তাই এই মুহূর্তে তাদের কিছু লাইট বন্ধ করতে হবে যাতে জেনারেটরটা বেশিক্ষণ ধরে চলে। যার ফলে সে বেসমেন্টে গিয়ে কয়েকটা লাইট বন্ধ করে দিয়ে আসে। জেমস এসব দেখে ভয় নিয়ে জিজ্ঞাসা করে, আমরা আর কতদিন এখানে টিকে থাকতে পারবো? পল মাথা নিচু করে জানায়, বড় জোর আর একদিন, এরপর এখানেও হয়তো অন্ধকার নেমে আসবে। এভাবে রাত যত গভীর হয় সবার চোখে মুখে ভয় বাড়তে থাকে। আজ কারো ঘুমানোর সাহস নেই। আর ঠিক সেই মুহূর্তেই জেমস শুনতে পায় তার মায়ের গলা। তার মা বাইরে থেকে ডাকছে, জেমস, আমি এসে গেছি, দরজা খোলো। জেমস তো খুশিতে লাফিয়ে উঠে দরজা খোলার জন্য দৌড় দেয়, কিন্তু রোজমেরি তাকে একদম শক্ত করে ধরে ফেলে। সে বলে, দাঁড়াও জেমস, ওটা তোমার মা না, এটা একটা ফাঁদ। জেমস তো কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, না, আমি আমার মায়ের গলা চিনি। কিন্তু লুক তখন তাকে টেনে ধরে বলে, শোনো আমার কথা, আমি টিভিতে একজনকে বলতে শুনেছি এই ছায়াগুলো প্রিয় মানুষের গলা নকল করতে পারে, আর তারা সেটা নকল করে তোমাকে ফাঁদে ফেলার জন্য। চিন্তা করো কি এক ভয়ানক অবস্থা। এদিকে বাইরে আবারও আওয়াজ ভেসে আসে, জেমস, আমার খুব কষ্ট হচ্ছে, দরজা খোলো। জেমস তখন থরথর করে কাঁপছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সে আর দরজার দিকে যায় না, যার ফলে কিছুক্ষণ পরে ওই আওয়াজটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এবার তারা তিনজন একদম প্রস্তুত। লুক আর রোজমেরি বাইরে বের হয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে এক ব্লক দূরে গিয়ে ট্রাকটাকে দেখতে পায়। ট্রাকটা তখনও ওখানে দাঁড়িয়েছিল আর হেডলাইট তখনও জ্বলছিল, কিন্তু দেখা যায় ইতিমধ্যেই সেই আলোটাও ক্ষীণ হয়ে এসেছে। এবার তারা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দিতে শুরু করে, কিন্তু ট্রাকটা বেশি ভারী, যার কারণে সেটা সহজে নাড়াতে পারছিল না। কিন্তু প্রাণপণ দিয়ে তারা জোরে ধাক্কা দেয় আর ট্রাকটা ধীরে ধীরে আগাতে শুরু করে। এভাবে কিছু দূর যাওয়ার পরে লুকের পা হুট করেই পিছলে যায় আর সে খুব বাজেভাবে মুচকে ফেলে। লুক ব্যথায় চিৎকার করে ওঠে, সেখানেই পড়ে যায়। রোজমেরি তাকে ধরে ফেলে, জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? লুক জানায় সে হাঁটতে পারছে না, তার পা একদমই মচকে গিয়েছে। এসব কথা শোনার পর রোজমেরি তাকে পাশে বসায়। ঠিক এই মুহূর্তেই রোজমেরি হুট করেই দেখতে পায় এক বাচ্চা মেয়ে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে একটা পুতুল। রোজমেরি তাকে ডাক দেয়, এই দিকে আসো, আমরা তোমাকে সেভ করব। মেয়েটা তাদের দিকে কিছুক্ষণ তাকায়, কিন্তু হঠাৎ মেয়েটার চোখ বড় বড় হয়ে যায়। সে যেন তাদের পিছনে কিছু একটা দেখে ফেলেছে। এই দৃশ্য দেখে মেয়েটা চিৎকার করে পালিয়ে গেলে রোজমেরি কিছুই বুঝতে পারে না যে কি হলো। কিন্তু পিছনে ঘুরতেই যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হয়ে যায়। এদিকে রোজমেরি দেখতে পায় সেই ছায়াটা লিওকের পিছু করছে। তাই এবার সে লিওকে বাঁচানোর জন্য দ্রুত হেডলাইট অন করে দেয়, আর এর ফলে লিও কোনো রকম সেই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে পল অনেক সময় ধরে জেমসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জেমসকে যখন তার কাছে ফিরে আসতে দেখে না, সে নিজেই জেমসকে খুঁজতে যায়। তবে এখানে পল দেখতে পায় বাড়ির কোথাও জেমসের কোনো চিহ্ন নেই, শুধু সেখানে পড়ে রয়েছে জেমসের একটা গ্লোই স্টিক। এই দৃশ্য দেখে পল এবার বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তাই পল তাকে খোঁজার জন্য বাড়ির বেসমেন্ট পর্যন্ত চলে আসে। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর পল দেখতে পায় যে এই বারের নিচে একটা সিক্রেট রাস্তা আছে। এরপর সে ওই টানেল দিয়ে দ্রুত চলে যায় জেমসকে খুঁজতে। কিন্তু টানেলের একদম শেষ অংশে চলে এসে সে দেখতে পায় সেখানে আর কোনো রাস্তা নেই, বরং দরজাটা একটা দেয়াল দিয়ে ঘেরা। তখন সে হঠাৎ পিছনে ঘুরে তাকায়, আর সেই মুহূর্তেই দেখতে পায় আবারও সেই কালো ছায়াটা তার দিকে ছুটে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই কালো ছায়াও তাকে গ্রাস করে নেয়। কিন্তু এখানে আমরা দেখতে পারি এতক্ষণ পল এই সব কিছুই স্বপ্ন দেখছিল,
কিন্তু তারপরে হঠাৎ করে পলের উপরে থাকা লাইটটা বন্ধ হয়ে যায়, যার ফলে এবার আর স্বপ্ন নয়, সত্যি সত্যি পলকে ওই কালো ছায়া এসে মুহূর্তের মধ্যেই বাতাসের মধ্যে মিলিয়ে দেয়। অন্যদিকে জেমসকে আমরা দেখতে পাই তার গ্লো স্টিক থাকার কারণে সে বেঁচে গিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও লাইট জ্বলে উঠলে জেমস তখন সঙ্গে সঙ্গে পলকে দেখতে যায়, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় পল আর বেঁচে নেই, বরং সেও হাওয়ায় মিশে গেছে। অন্যদিকে লিউক আর রোজমেরিকে দেখা যায় তাদের ট্রাকের লাইটও অন অফ হতে শুরু করেছে। তাই লুক কোনোভাবে আরেকটা গাড়ি থেকে তাড়াতাড়ি একটা অ্যান্টেনা নিয়ে আসে। আসলে এটা দিয়ে তারা একটা মশাল বানাতে চাচ্ছিল, কিন্তু তাদের কাছে মশাল জ্বালানোর মতো কোনো লাইটার ছিল না। এদিকে লুক তার পায়ের প্রচণ্ড রকমের ব্যথার কারণে সেখান থেকে পালাতে পারছে না। রোজমেরির হাতে যে লাইটটা ছিল সেটাও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তাই আর কোনো উপায় না পেয়ে রোজমেরি তখন তাকে একটা হসপিটালে নিয়ে যেতে থাকে, যেখানে সে চাকরি করে। এই হসপিটালে এসে তারা একটা লাইটারও পেয়ে যায়। এবার এই লাইটারের সাহায্যে তাদের বানানো মশালটিও জ্বালিয়ে নেয়। এরপর রোজমেরি লুককে জানায় যে সে এখান থেকে রাবিং অ্যালকোহল নিতে চায়। এই রাবিং অ্যালকোহল দিয়েই হয়তো আগুন জ্বালানোর কাজ করা যাবে। এবার সে লুককে বিশ্রাম নিতে বলে সে একটা স্টোর রুমে চলে যায়। ঠিক তখনই সে বাইরে থেকে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। হুট করে নিজের সন্তানের শব্দ পেয়ে রোজমেরি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে দ্রুত সেই দোলনার কাছে চলে যায় যেখান থেকে সেই শব্দটা আসছিল। কিন্তু আমরা তো জানি এই সব কিছুই একটি কালো ছায়ার ফাঁদ, আর মুহূর্তের মধ্যেই সে ওই ফাঁদে পড়ে যায়। রোজমেরিও গায়েব হয়ে যায় চিরতরে। এই দৃশ্য দূর থেকে লুক দেখতে পেয়ে দ্রুত সে ট্রাক নিয়ে ওই বারে চলে আসে, কিন্তু বারের জেনারেটর ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। আর সেখানে দেখা যায় ভয়ে আতঙ্কে জেমস এক কোণায় পড়ে আছে, আর টেবিল উপরে পড়ে রয়েছে শুধুমাত্র পলের জামা কাপড়। তখন লুকের আর বুঝতে বাকি থাকে না যে পলের সাথেও ঠিক কি হয়েছে। তার মানে এখানে কেবল বেঁচে আছে শুধুমাত্র জেমস আর লুক। তারা এখন কি করবে? তবে এভাবে বসে থাকলে তো আর হবে না, তাই তারা একটা প্ল্যান করে ফেলে। জেমস ট্রাকের ড্রাইভিং সিটে বসবে আর লুক জেনারেটরের সাহায্যে ট্রাকে পাওয়ার দেওয়ার চেষ্টা করবে। তো প্ল্যান মোতাবেক তারা ঠিক সেটাই করে। জেমস ট্রাকে উঠে বসে আর লুক যান প্রাণ দিয়ে জেনারেটরের সাহায্যে ট্রাকের ইঞ্জিনে পাওয়ার দেওয়ার ট্রাই করতে থাকে। অনেক সময় ধরে চেষ্টা করার পর কোনো মতে তারা ট্রাকটাকে স্টার্ট করে ফেলে, কিন্তু মুশকিল হলো জেনারেটরের সব পাওয়ার তখন ট্রাকে খরচ হয়ে যাওয়ায় পুরো বারের ইলেকট্রিসিটি হুট করে চলে যায়। আর বিপদটা ঠিক এখান থেকেই শুরু হয়। সেই সময় লুক বাড়ির ভিতরে একা ছিল, যার ফলে লাইট নিভতেই সেই ভয়ঙ্কর ছায়া তাকে গ্রাস করতে আসে। তবে লুক একদম নিজের জীবন হাতে নিয়ে দৌড়ে কোনো রকমের ট্রাকের কাছে চলে আসে। তারা দুজন মিলে দেরি না করে তাড়াতাড়ি ট্রাকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় ট্রাকের ইঞ্জিনের ঢাকনাটা তখনও খোলা ছিল। লুক এবার সেটা যখন বন্ধ করতে যায় ঠিক তখনই দেখতে পায় সামনে একটা বিশাল গির্জা রয়েছে। আর গির্জার সামনে আসতেই জেমস হুট করে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় গির্জার ভিতর থেকে। জেমস তো তখন একদম দিশেহারা, সে আর দেরি না করে এক দৌড়ে গির্জার ভিতরে চলে যায়। লুক তাকে বারবার চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কারণ লুক ভালোভাবেই জানতো যে এটা নির্ঘাত সেই কালো ছায়ার এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু জেমস তখন কোনো কথাই শুনছে না, তাই বাধ্য হয়ে লুক একাই সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক যখনই সে গাড়িটা স্টার্ট দিতে যাবে তখনই রাস্তার ওপরে তার নজর পড়ে সেই লেখাটায়, যেটা নিয়ে পল আগে বলেছিল। অন্যদিকে জেমস ধীরে ধীরে গির্জার ভিতরে এগিয়ে যাচ্ছে, আর তার পিছনে সেই কালো ছায়া তার কাছে চলে এসেছে। তাকে যখন সেই কালো ছায়া গ্রাস করতে যাবে ঠিক সেই মুহূর্তেই লুক তার ট্রাক নিয়ে সোজা গির্জার ভিতরে ঢুকে পড়ে। আর এই আলোর কারণেই সেই কালো ছায়াটা তার কাছ থেকে ফিরে যায়। এরপর জেমস তাকে বারবার বলতে থাকে তার সাথে আসার জন্য, কিন্তু জেমস তখন নাছোড়বান্দা, সে লুকের কোনো কথাই শোনে না। সে ওখান থেকে দৌড়ে আবারও তার মাকে খুঁজতে চলে যায়। তখন লুক আর কোনো উপায় দেখতে না পেয়ে আবারও জেমসের পিছনে দৌড়ায়। কিন্তু এবার ঘটে সব থেকে ভয়ানক ঘটনা। হুট করে তাদের ট্রাকের লাইট পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর আলো নিভতেই সেই কালো ছায়া এবার গ্রাস করে ফেলে লুককে। জাস্ট চিন্তা করো, এই সময় কেবলমাত্র জেমস ছাড়া আর কেউ বেঁচে নেই।
জেমস তখন প্রচণ্ড ভয়ে সে তাড়াতাড়ি গির্জায় থাকা মোমবাতিগুলোর সামনে গিয়ে বসে পড়ে। আর ফাইনালি এবার ওই মোমবাতির আলোর কারণে কালো ছায়াগুলো জেমসের কোনো ক্ষতি করতে পারে না। এভাবেই জেমস পুরো রাত সেখানে ক্লান্ত হয়ে পার করে। পরের দিন সকালে জেমস ঘুম ভাঙে, তখন তার সামনে ওই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পায়, যাকে আমরাও এর আগে দেখেছিলাম। ওই বাচ্চাটা আসলে এতদিন এই গির্জার মধ্যে আশ্রয় নিয়েছিল। জেমস অবাক হয়ে তার কাছে জানতে চায়, এতদিন তুমি কিভাবে সারভাইভ করলে? তখন বাচ্চাটা জানায় তার হাতে একটা বিশাল লাইট আছে, যে লাইটটা রয়েছে সোলার সিস্টেম, অর্থাৎ সে দিনের বেলা সূর্যের আলোতে সেটাকে চার্জ করে, যার কারণে সে পুরো রাত এই আলো দিয়েই নিজেকে সেফ রাখতো। সব কথা শোনার পরে জেমস এবার কিছুটা আশ্বস্ত হয়। সে ওই বাচ্চাটাকে নিয়ে গির্জার বাইরে আসে। ইতিমধ্যেই চারপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তাদের আর কোনো ভয় নেই। তারা এখন আবারও ফিরতে চায় সেই শিকাগো শহরে, যেখানে এক রিপোর্টার বলেছিল এখানে এখনও নাকি অনেক মানুষ বেঁচে আছে। তারা একটা ঘোড়া দেখতে পায়, আর সেই ঘোড়ায় চড়েই তারা রওনা দেয় শিকাগোর দিকে। তবে ঠিক সেই মুহূর্তেই তারা দেখতে পায় এক অদ্ভুত ঘটনা। সূর্যের আলো দালানের ছায়ায় তিনটি মানুষের অবয়ব ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে জেমস বুঝতে পারে এই তিন ছায়া আর কেউ নয়, এই তিনজন হলো লুক, পল আর রোজমেরি। জেমস বুঝতে পারে যে তাদের নিয়ে গেছে সেই অন্ধকার তারা আসলে সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি, তারা আসলে সবাই পরিণত হয়েছে এই ছায়াতে। আর এই ছায়াগুলোই পরবর্তীতে অন্যদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এই সিনের মধ্য দিয়েই শেষ হয়ে যায় ভ্যানিশিং অন 7th স্ট্রিট মুভিটি। সেই 1590 সালের সত্য ঘটনার মতোই রহস্য জট আজও খোলে না। তো বন্ধুরা, তোমাদের শহরেও যদি এমনটা ঘটে, তাহলে তুমি আলোর ব্যবস্থা করার জন্য কি কি করতে? কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারো। যদি আমাদের গল্পটি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে এটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে।